কোথায় গিয়েছিলে চৈতালি? ভাবি আমি আসলে হাঁটতে গিয়েছিলাম। কোনো দিন তো হাঁটতে যাও না, আজকে হঠাৎ কি মনে করে গেলে? আর গেলেই যখন একা গেলে কেন? আমাকে ডাক দিতেও তো পারতে। শীতের সকালে মেয়ে মানুষ একা কখনো বের হয়? সরি ভাবি, আর হবে না। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ চৈতালি? আগের মতো কথা বলো না। আমাদের সম্পর্কটা কিন্তু আগের মতো নেই। তুমি বদলে গিয়েছ চৈতালি। ভাবি আমার ঠান্ডা লাগছে, পরে কথা বলি তোমার সাথে, বলেই পাশ কাটিয়ে চলে গেল চৈতালি। তানহা চৈতালির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। চুলগুলো হাত খোপা করে রান্নাঘরের দিকে গেল। সকাল সকাল ছেলেকে দেখে, ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিল রাহেলা চৌধুরী। কতগুলো বছর পরে ছেলের মুখ দেখল। পুরো মুখে ভালোবাসার পরশ একে দিচ্ছেন রাহেলা চৌধুরী। মায়ের পাগলামিতে বাধা দিচ্ছে না ফাইয়াজ। বহু বছর পরে মায়ের স্নেহ পেয়েছে। কঠিন মনটা গলতে শুরু করেছে। চোখের কোণে অশ্রু এসে হানা দিয়েছে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আম্মু তুমি কান্না করো না। তোমার ফাইয়াজ তোমার কাছে চলে এসেছে। তোমাকে রেখে আর কোথায় যাব না। তুই চাইলেও তোকে আমি যেতে দিব না। আমার টাকার দরকার নেই বাবা। তুই মায়ের ছেলে, মায়ের বুকে থাকবি। তোকে আর বাহিরের মাটিতে পা রাখতে দিব না। তোর বাবা যা টাকা রোজগার করে, তা দিয়ে আমাদের চলে যাবে। এসব তুমি কি বলছো আম্মু? ফাইয়াজ একদম ঠিক কাজ করে, টাকাই সব। টাকা ছাড়া এই যুগে কারো দাম নেই। যার যত বেশি টাকা, তার তত বেশি দাম, বলল তাসফিয়া। তাসফিয়া তুই একদম বাজে কথা বলবি না। তোর আস্কারা পেয়ে ছেলেটা আমার বিগড়ে যাচ্ছে। একদম ছেলেটার মাথার মধ্যে এসব দিবি না। ছেলেটা কতদূর থেকে এসেছে, কোথায় ভেতরে প্রবেশ করতে দিবি? তা না করে ছেলেটার মাথা খাচ্ছিস। আম্মু তুমি আপুর সাথে এমন করছো কেন? আপু বাস্তবতা দেখেছে জন্যই আপুর মনে এসব তৈরি হয়েছে। আপু কতটা কষ্ট থেকে কথাগুলো বলছে। আমার আপু তো এমন ছিল না। তুমি আমার বোনকে একদম বকা দিবে না। দেখেছে আম্মু আমার ভাই চলে এসেছে। তুমি আমাকে বকা দিবে? আমি ভাইকে সব বলে দিব। ফাইয়াজ বাবা ভেতর আয়। ফ্রেশ হয়ে নিবি। আমি তোর জন্য রান্না করছি। ফাইয়াজ কতদিন পরে তার নিজ বাসায় প্রবেশ করল। 2 তলার বাসাটা 10 তলার বিল্ডিংয়ে পরিণত হয়েছে। নামিদামি ফার্নিচার দিয়ে পুরো বাসা সুন্দর করে সাজানো। রাজপ্রাসাদের মতো গড়ে তুলেছে চৌধুরী বাড়িটাকে। ফাইয়াজ এই রাজপ্রাসাদের মতো বাড়ি চায়নি, তবে যা চেয়েছে তা পায়নি। ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল।
ফাইয়াজের বাবা রফিকুল চৌধুরী সোফায় বসে গতকালের খবরের কাগজ পড়ছিলেন। বাবাকে দেখে ঘৃণায় চোখ ঘুরিয়ে নিল ফাইয়াজ। রফিকুল চৌধুরীর সাথে কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। কোথায় যাবে, কোন রুমে যাবে ফাইয়াজ জানে না। তবে এই মানুষটার মুখের সামনে থাকতে চায় না ফাইয়াজ। মানুষটার মুখ দেখলেই ঘৃণায় শরীর রি রি করে ওঠে। ইফাদ উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এভাবে শুয়ে বসে থাকতে তার ভালো লাগছে না। তানভীরের সাথে কথা বলে আবার কাজে জয়েন করব। ইফাদ ফোন হাতে নিতে যাবে, তখনই তানহা রুমে আসলো। এই দেখুন, আমি আপনার জন্য আপনার পছন্দের পায়েস বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে। ইফাদ বরাবরই পায়েস খেতে পছন্দ করে, পায়েস দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। তানহার হাত থেকে বাটিটা নিয়ে 2 চামচ খেয়ে থেমে গেল। তানহা অধীর আগ্রহে ইফাদের দিকে তাকিয়ে আছে। আমি রাগ করেছি? তোমার কোনো জিনিস আমি খাবো না। নিয়ে যাও। আমার ভুলটা কোথায় একটু বলবেন? তুমি আমার সাথে কথা না বলে অন্য ছেলের মেসেজ পড়ছিলে, হোক সে তোমার ভাই। নিজের ভাই তো আর না। তাও আবার কার মেসেজ পড়ছিলে, যে কি না তোমাকে ভরা রাস্তার মধ্যে মেরেছিল। আমি রাগ করেছি। তুমি কাল রাতে আমার রাগ ভাঙাতেও আসো নাই। আপনি কাল রাতে রেগে গিয়েছিলেন। আপনাকে আমি যতই বোঝাতাম না কেন, আপনি কোনো কিছুই বুঝতেন না। ফলে হিতে বিপরীত হয়ে যেত। আমি সকালের অপেক্ষায় ছিলাম। সকালে মানুষ ঠান্ডা মাথায় থাকে। সারারাত ঘুমানোর ফলে মাথা ফ্রেশ থাকে। কিছু বললে সুন্দরভাবে বুঝবেন, সেজন্য রাতে বিরক্ত করি নাই। রাতে যদি আমি মারা যেতাম। তানহা ইফাদের মুখে হাত রেখে বলল, ছি, বাজে কথা বলতে হয় না। আপনার মুখে এমন কথা আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়। তুমি অন্য ছেলের সাথে কথা বলা তো দূর, কোনো ছেলের ছায়ার ওপরে দিয়েও যদি হেঁটে যাও। বিশ্বাস করো তানহা, আমার বুকের মাঝখানে ব্যথা অনুভব করি। আমার অনেক কষ্ট হয়। আমি সহ্য করতে পারি না। আমি তো আপনাকে ভালোবাসি। আপনি ছাড়া আমার মনে অন্য কারো স্থান নেই। আপনার রাগ ভাঙাবো বলে শীতের সকালে উঠে এত কষ্ট করে আপনার পছন্দের পায়েস রান্না করলাম। তার কোনো মূল্য নেই। খেয়ে একটু প্রশংসা তো করলেও তো পারেন। কি বললে শুনি নাই? আমি আপনাকে ভালোবাসি। শুনি নাই? আমি আপনাকে ভালোবাসি। আবার আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তানহার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে ইফাদের মনে খুব আনন্দ হচ্ছে। ভেতরে প্রচণ্ড ভালো লাগা কাজ করছে। ছোট একটা কথা ভালোবাসি, এই ছোট কথাটার মধ্যে কি এমন জাদু আছে যে শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়। ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার মতো স্নিগ্ধ অনুভূতি কোথাও নেই। তানহা ইফাদের হাসোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। মানুষটার হাসি মুখখানা তানহাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেয়। ইফাদের মুখের দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দিচ্ছে ইচ্ছে করে তানহার। তানহা, ঠিক করেছি, আমি কাল থেকে অফিসে যাব। আপনি পাগল নাকি? এই অবস্থায় কোথাও যেতে দিব না। তুমি তো আমার কাছে থাকো না।
সারাদিন একা একা থাকতে হয়। এখন তাহলে কে বসে আছে? এতদূর বসে আছো, কাছে গেলে আপনার শরম করে। ছেলে মানুষের কিসের শরম? আমি মজা করি। আমিও মজা করে আপনার থেকে দূরে দূরে থাকি। আবিরের সাথে একদম কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। বিছানায় উঠে এসে আমার পাশে বসো। কিন্তু রান্না? আমি আগে নাকি তোমার রান্না আগে? দরকার পড়লে আজকে সবাই দেরি করে খাবে। আম্মা কি মনে করবে? যাও, আম্মার কাছে চলে যাও, আমি তোমাকে ধরে রাখছি। আচ্ছা বাবা, যাচ্ছি না। খালি রাগ আর রাগ। তানহা বিছানায় উঠে কম্বলের মধ্যে দুই ঢুকিয়ে ইফাদের বুকে মাথা রেখে শুয়ে দুটো বন্ধ করে নিল। এই আলিঙ্গনের মাঝেও ইফাদ অদ্ভুতভাবে শান্তি অনুভব করল। দুহাতে তানহাকে আবদ্ধ করে নিল। পৃথিবীর সমস্ত ভালোলাগা ইফাদের মনে এসে ধরা দিয়েছে। এত ভালোবাসাও কি তার কপালে ছিল? চোখ দুটো অশ্রুতে ভরে এলো, তানহাকে বুঝতে না দিয়ে। এক হাতে অশ্রুকণাগুলো মুছে নিয়ে পরম আদুরেভাবে তানহাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। ইফাদ ঘুমিয়ে গিয়েছে। তানহা আস্তে করে ইফাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দ্রুত পায়ে রুম ত্যাগ করল। আল্লাহ, আম্মা কি মনে করল? কি জানি আম্মা একা একা কি করছে। ভাবতে ভাবতে রান্নাঘরে আসল। কোকিয়া বেগম আলু কাটছিলেন। তানহাকে দেখে বলল, তুমি আসতে গেলে কেন? কয়টা দিন তোমার ওপরে দিয়ে যা ধকল গিয়েছে, আজকে একটু ঘুমিয়ে নিতে। তা কখনো হয় নাকি আম্মা? আপনি অসুস্থ, আপনাকে দিয়ে কাজ করাবো। যখন আমি খুব বেশি অসুস্থ থাকব, তখন আপনাকে বলবো। আমি সুস্থ থাকতে কিছুতেই আপনাকে কাজ করতে দিব না। তানহা, তুমি আমার বাড়ির বউ না, তুমি আমার বাড়ির মেয়ে। আমি আমার মেয়েকে দিয়ে এত কাজ করাতে পারি না। আমার মেয়ের কিছুটা কাজ কম করতে হয়, তার জন্য আমি আমার মেয়েকে কাজে সাহায্য করব। শাশুড়ির কথা শুনে মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। কতটা ভাগ্যবান হলে এমন একটা পরিবার পাওয়া যায়। সকালে খেয়ে চৈতালি কলেজে উদ্দেশ্য রওনা দিয়েছে। আনমনে হেঁটে যাচ্ছে চৈতালি। আবির আজকে জরুরি তলব করে ডেকেছে। কলেজ শেষ করে দেখা করতে বলেছে। আবিরের পাল্লায় পড়ে পড়াশোনার বেশ ক্ষতি হচ্ছে। চৈতালি হাড়ে হাড়ে টের পাচ্ছে। কথায় আছে না, ভালোবাসলে নাকি বেহায়া হতে হয়। আবিরের এত অপমান সহ্য করার পরেও আমি আবিরকে ভালোবাসি। এতটাই বেহায়া হয়ে গেলাম। নিজেকে কতটা নিচু নামিয়েছিস চৈতালি। বেহায়া মনটা বুঝে না, তাকে পাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। ভাবতে ভাবতে রাস্তার মাঝখানে চলে আসে চৈতালি। চৈতালি সামনে চলে আসায় দ্রুত ব্রেক কষল ফাইয়াজ। গাড়ি থেকে বেরিয়ে আসলো ফাইয়াজ। চৈতালিকে কিছু বলতে না দিয়ে বলল, এই আপনার মাথায় কি সমস্যা নাকি চোখে সমস্যা? রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছেন কেন? কিছু একটা হলে তখন গাড়ি আলার দোষ হয়ে যায়। কই থেকে যে আসে এসব? রাগ দেখিয়ে চলে গেল ফাইয়াজ। চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার হয়েছেটা কি? এভাবে অন্যমনস্ক হয়ে গেল কেন? ভাইয়াকে কত কথা শোনালাম, তবে ভাইয়াও কি আমার মতো কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছিল? ভাবতে ভাবতে কলেজের কাছে পৌঁছে গেল চৈতালি। কলেজ ছুটি হয়েছে। চৈতালি প্রাইভেটে না গিয়ে আবিরের সাথে দেখা করতে গিয়েছে। বেশ কিছু দিন ধরে চৈতালি প্রাইভেট পড়তে যায় না। চৈতালির শিক্ষক চৈতালির বাসায় ফোন করল। ইফাদ ফোনের কাছেই ছিল। ফোন আসছে দেখে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে বলল, আপনি চৈতালির ভাই ইফাদ, তাই না? আচ্ছা, চৈতালির কি কোনো সমস্যা হয়েছে?
চৈতালি কি কোনোভাবে অসুস্থ? আজ বেশ কয়টা দিন হলো মেয়েটা পড়তে আসছে না। দেখুন, চৈতালি পড়তে না আসলেও আমার কোনো সমস্যা নেই। আমি মাস গেলে টাকা পাব। কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসি। আমি চাই সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কেউ না আসলে আমি এভাবেই সবার খবর নেই। কারণ আমার কাছে যারা পড়েছে তারা কেউ খারাপ রেজাল্ট করে নাই। আমি চাই না চৈতালি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে পড়ুক। আর যদি চৈতালি অসুস্থ থাকে তাহলে আমি ওকে আলাদা করে আবার বুঝাবো। চৈতালির শিক্ষকের কথা শুনে ইফাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। চৈতালি তো প্রতিদিন কলেজে যায়। কলেজে গেলে প্রাইভেটেও নিশ্চয়ই যায়। কিন্তু চৈতালির স্যার তো অন্য কথা বলছে। ইফাদ চৈতালির শিক্ষককে বলল, আসলে স্যার আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তো, তাই চৈতালি কয়টা দিন টিউশনে যেতে পারে নাই। কাল থেকে অবশ্যই যাবে। এখন তুমি কেমন আছো বাবা? দেখে শুনে রাস্তাঘাটে চলবে না। নিজের খেয়াল রেখো। আমার বাচ্চারা চলে এসেছে। পড়াতে হবে। আজকে রাখছি। আল্লাহ হাফেজ। বিশাল পার্কের বড় গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে আবির। সামনে ছোট একটা পুকুর। খুব দক্ষতার সাথে বানানো হয়েছে পুকুরটি। তা দেখেই বোঝা যাচ্ছে। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে আসছে চৈতালি। আবিরের পাশে এসে দাঁড়াল। আবির পেছনে থেকে একটা কাগজ বের করে বলল, এই কাগজটাতে তানহাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবে। কি আছে এই কাগজের মধ্যে আমাকে দেখান। পড়ার দরকার নেই। তুমি সাইন করিয়ে নিয়ে আসবেন। আমাকে আপনার পাগল মনে হয়। আমার কথা না শুনলে ফলাফল ভালো হবে না চৈতালি। কি করবেন? আমাকে মারবেন? ব্ল্যাকমেল করবেন? কিন্তু আফসোস, আমাকে ব্ল্যাকমেল করার মতো কোনো কিছুই আপনার কাছে নেই। আমি তোমাকে ভালোবাসি চৈতালি। আমি কেন তোমাকে ব্ল্যাকমেল করতে যাব? তোমার মন মানসিকতা কতটা খারাপ! তুমি যদি সাইন করিয়ে নিয়ে না আসো তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার মন মানসিকতা আপনি নিজেই এমন বানিয়ে দিয়েছেন। আমাকে বললেই তো পারেন। তাহলে আমি দ্বিমত করি না। আমার বাবার অর্ধেক সম্পত্তি তানহার নামে করে দিবে। আম্মু তানহাকে অনেক ঠকিয়েছে, তাই আব্বু তানহাকে বলতে বলেছে। কিন্তু আমি তানহার সাথে কথা বলবো না। সেজন্য তোমাকে বলছি। আমি চাই না আমার জন্য ইফাদ আর তানহার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। চৈতালি হেসে বলল, এই ব্যাপার আমাকে আগে বললেই পারতেন। চৈতালি কাগজটা হাতে নিল। পাশে থেকে কিছু কথা কানে এলো চৈতালি আর আবিরের। জানি সভি, আমরা সাধারণত টিচার আর স্টুডেন্টদের স্কুলে বা কলেজে দেখি, কিন্তু আজকাল টিচার আর স্টুডেন্টকে ফাঁকা রাস্তায় পার্কের আড়ালে দেখা যায়। বলেই ফাইয়াজ ও তার বন্ধুরা শব্দ করে হেসে ফেলল। আবির আবার কোনো মেয়েকে ধ্বংস করতে নামছে। ওয়েট, একজনকে ফোন দেই। বলেই ফাইয়াজ কাউকে ফোন দিল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসল। ফাইয়াজ কিছু একটা বলল। মেয়েটি রেগে বলল, ওর সময় শেষ। আমি আসছি। ফাইয়াজ হাসতে হাসতে আবির আর চৈতালিকে পাশ কাটিয়ে চলে গেল। তানহা কাজ করে এসে ইফাদের পাশে বসল। ইফাদের মুখে গম্ভীর্য ভাব। কেমন চুপ হয়ে আছে। তানহা, চৈতালি বাসায় এসেছে? না তো, কেন? চৈতালি বিকেলে আসে। চৈতালি আসলে আমার সাথে দেখা করতে বলবে। আচ্ছা, কালকে সকালে হাঁটতে যাবেন। এখানে থেকে যাও তানহা, পরে কথা বলবো তোমার সাথে। কি হয়েছে আপনার? এমন করে কথা বলছেন কেন? ইফাদ কিছুটা ধমকে উঠল। তোমাকে যেতে বলেছি না। এত প্রশ্ন করো কেন? বেশি প্রশ্ন করা আমার একদম পছন্দ না। তানহা এক মুহূর্ত বসল না। উঠে রুম ত্যাগ করল।
সারাদিন ইফাদের রুমে আসে নাই। দুপুর থেকে ছেলের খেয়াল কোকেয়া বেগমই রেখেছেন। বিকেলের দিকে চৈতালিকে বাসায় প্রবেশ করতে দেখে কোকেয়া বেগম বলল, তোর ভাইয়ের রুমে যা, তোকে দেখা করতে বলছে ইফাদ। আম্মু ফ্রেশ হয়ে আসছি। ইফাদ অনেক রেগে আছে চৈতালি। কথাটা শুনে চৈতালি মনে মনে ভয় পেতে শুরু করল। সমস্ত চিন্তা এসে মাথায় হানা দিল। কোকেয়া বেগম তানহাকে সাথে নিয়ে ইফাদের রুমে আসল। কোকেয়া বেগম চেয়ারে বসে আছেন। তানহা দরজার কাছে দাঁড়িয়ে আছে। চৈতালি ইফাদের সামনাসামনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইফাদ কিছু বলছে না। পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে আছে। সবাই ইফাদের দিকে তাকিয়ে। চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। ইফাদ এবার চৈতালির দিকে চোখ তুলে তাকাল। ভয় চৈতালির আত্মা কেঁপে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে চৈতালি। ভয় হাত পা থরথর করে কাঁপছে। কথাগুলো গলায় এসে আটকে আসছে। আবার মাথা নিচু করে ফেলল। কিরে, কোথায় গিয়েছিলি? ইফাদের সোজাসাপটা প্রশ্ন, মুখে গম্ভীর্য রেখেই প্রশ্ন করেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চোখের পলক ফেলছে না। চৈতালি কি বলতে চায় তা শোনার জন্য ধুম ধরে বসে আছে। চৈতালি কাঁপা কাঁপা গলায় বলল, কলেজে গিয়েছিলাম ভাইয়া। তোর কলেজ বিকেল পর্যন্ত চলে? না। তাহলে এত সময় কোথায় ছিলি? কলেজ শেষ করে প্রাইভেট পড়তে গিয়েছিলাম ভাইয়া। চৈতালির কথা শেষ হবার সাথে সাথে ইফাদ হুঙ্কার দিয়ে উঠল। ইফাদের ভয়াবহ হুঙ্কারে চৈতালি আর তানহা দুজনেই চমকে উঠল। এতটাই ভয়াবহ ছিল ইফাদের হুঙ্কার। তোর কতবড় কলিজা হয়েছে! তুই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস। এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোর কলিজা আমি টেনেছি। তুমি খুব বড় কলিজা আলা হয়েছ, তাই না? তোমার বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তোমার ভাই কিন্তু ভালো করে জানে। আমি ভালোবাসতেও জানি, শাসন করতেও জানি। ভালোবাসি বলে তোর সব অন্যায় কাজগুলো মেনে নিব। তাহলে তোর ধারণা ভুল। ভাইয়া, আমি আসলে আফরিনদের বাসায় গিয়েছিলাম। আম্মু তোমার মেয়েকে কিন্তু কানের নিচ বরাবর দিব। ননস্টপ আমার সামনে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি ওকে একদিন একটা ছেলের সাথে বাইকে করে যেতে দেখেছি। প্রশ্ন করব, এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তোমার মেয়েকে জিজ্ঞেস করো প্রতিদিন প্রাইভেট পড়তে না গিয়ে কোথায় যায়। আমার ধৈর্যের পরীক্ষা নিতে নিষেধ করো। ওকে কিন্তু আমি খুন করে ফেলব। কলেজে নষ্টামি করতে যায়। এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছি এসব করার জন্য। কলেজের স্যারকে বিরক্ত করে, স্যারের সাথে চলাফেরা করে। ও কি মনে করে ও একাই চালাক? ওর মতো চালাক আর কেউ নেই। আমাকে কয়েকজন আগেই কথাগুলো কানে দিয়েছিল। আমি বিশ্বাস করিনি। ওর কাজকর্মগুলো মানুষের কথাগুলোকেই সত্য প্রমাণ করে দিচ্ছে। 2 দিনের মেয়ে, মানুষ চিনে ও। এখন ওর জীবন হাজার রকমের মানুষ আসবে, প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজন শেষ হলে ঠকিয়ে চলে যাবে। প্রাইভেট পড়া বাদ দিয়ে কোথায় যাস? চৈতালি মাথা নিচু করে কান্না করছে। ভাইয়ের কথার ওপরে কথা বলার সাথে হচ্ছে না। পুরো শরীরে কাঁপুনি দিয়ে উঠছে। চৈতালির থেকে কোনো ওর না পেয়ে ইফাদ আবার বলে উঠল, কয়দিন হলো নাকি কলেজের একটা টিচারকে বিরক্ত করছিস। কলেজের শিক্ষকটাও কেমন স্টুডেন্ট হয়ে টিচারকে বিরক্ত করে, গার্ডিয়ানকে ডাকে না। এসব করতে কলেজে যাস নাকি? এসব করতে হলে আমার বাসা থেকে বের হয়ে গিয়ে করবি। আমার বাসা থেকে এসব অসভ্যতামি করতে পারবি না। ইফাদের কথা শুনে তানহাও ভয় পেয়ে গেল। চৈতালি যদি সত্যি কথা বলে দেয়, ইফাদ যদি তাকে ভুল বুঝে? কথায় আছে না,
চোরের 10 দিন সাধুর একদিন। আম্মু, তুমি চৈতালিকে বিয়ে দিতে চেয়েছিলে না? এই মেয়ের জন্য ছেলে দেখা শুরু করো। 7 দিনের মধ্যে এই মেয়েকে বিয়ে দিব। কেন, আমি তোকে আগেই বলেছিলাম চৈতালিকে বিয়ে দিয়ে দেই। আমার কথা শুনিস নাই? এখন কেন আমাকে বলছিস? দুটো থাপ্পড় বসিয়ে দে। এই মেয়ে এত বেয়াদব হয়েছে কেন? মানসম্মান কিছু রাখবে না। কলঙ্ক লাগানোর আগেই বিয়ে দিয়ে দে। আমি জানতাম আমার মেয়ে সবার থেকে আলাদা। আমি খুব গর্ব করতাম চৈতালিকে নিয়ে, যেদিন তুই অ্যাক্সিডেন্ট করেছিলি। ও মেয়ে সারারাত ফোন নিয়ে ব্যস্ত ছিল। সেদিনই আমি বুঝে গিয়েছিলাম মেয়ে আমার বিপথে চলে গিয়েছে। আমি তোকে জানাতে চেয়েছিলাম, তুই নিজ থেকে জেনে গিয়েছিস। এখন দেখ তোর আদরের বোন কিভাবে উচ্ছন্নে যাচ্ছে। এখনো মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আমার মুখের সামনে থেকে সর। মাথা খারাপ হয়ে আছে? কিছু একটা করে দিব। আম্মু, এই মেয়েকে আমার মুখের সামনে থেকে সরতে বলো। ভাইয়া, সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও। এমন ভুল আর কোনো দিন করব না। তুই আমার মুখের সামনে থেকে সরবি। ইফাদ রেগে উঠে দাঁড়াল। কোকিয়া বেগম মেয়েকে রুম থেকে বের করে দিল। ইফাদ জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কোকিয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করিস না বাবা। বাচ্চা মেয়ে বুঝে নাই, খালি বড়ই হয়েছে, ঠিক ভুল বুঝতে শিখে নাই। চৈতালি এতটা ছোট নেই মা। আজ বড় ভাই মাথার ওপরে আছে তো তাই বুঝতে পারছে না। যেদিন আমার দুচোখ বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবে দুনিয়াটা কতটা কঠিন। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। আমার ভালো লাগছে না। আমাকে একা থাকতে দাও। কোকিয়া বেগম আর তানহা রুম থেকে বেরিয়ে গেল। ইফাত সাথে সাথে দরজা বন্ধ করে দিল। পুরো রুম অন্ধকার করে দিয়ে শুয়ে পড়ল। স্যার, আপনি আমাকে নিয়ে যান। আমি আর এই বাসায় থাকব না। ভাইয়া আমাকে আজকে অনেক বকেছে। আমাকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে। আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার। আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলুন। আমি আজকেই আপনাকে বিয়ে করব। চৈতালির কথা শুনে থতমত খেয়ে গেল আবির। কি বলে চৈতালিকে বুঝো দিবে ভেবে পাচ্ছে না। তবুও চৈতালিকে বোঝানোর চেষ্টা করল। পরিবারে থাকলে এমন দুয়েক কথা শুনতে হয়। এমন কথা আমি কত শুনেছি। ওরা তোমাকে ভালোর জন্যই বকেছে। তুমি না আমাকে বলেছিলে তোমার পরিবার তোমাকে কতটা ভালোবাসে, তুমি তাদের কষ্ট দিতে পারবে না। তাহলে এখন এমন কথা বলছো কেন? যে পরিবার আমার কথা ভাবে না, আমাকে কথা শোনাতে তাদের বুক কাঁপে না, আমিও সেই পরিবারের কথা ভাবব না। আপনি আমাকে নিয়ে চলুন। তুমি অন্ধ হয়ে গিয়েছ চৈতালি। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই। মাথা ঠান্ডা হলে আমরা বসে সিদ্ধান্ত নিব। তানহা চৈতালির কাছে ভরসার কারণ হতে এসেছিল। এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তার মানে তানহার সন্দেহই ঠিক। চৈতালি আবিরের সাথে রিলেশনে আছে। তানহা চৈতালির হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, চৈতালির কোনো সিদ্ধান্ত নেই। আমরা চৈতালির জন্য যেই সিদ্ধান্ত নিব, চৈতালিকে সেটাই গ্রহণ করতে হবে। আপনার লজ্জা করে না? এই বাচ্চা মেয়েটার মাথা খারাপ করে দিচ্ছেন। আপনি শিক্ষক নামের কলঙ্ক। এই তানহা, সাবধানে কথা বলবি। আমি তোর ননদকে বলেছিলাম আমার পেছনে পেছনে ঘুরো। তোর ননদ ঘুরে, আমি তোর ননদের পেছনে ঘুরি না। তাই তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না। তোর ননদ যদি আর একবার আমাকে ফোন দিয়েছে, তাহলে তোর ননদের খবর আছে। বলেই কল কেটে দিল আবির।
চৈতালি, আমি তোমাকে নিষেধ করেছিলাম। তুমি কেন আবির ভাইয়ের আশেপাশে ঘুরো? তুমি জানো না আবির ভাই কতটা খারাপ। তুমি আর আবির ভাইয়ের সাথে কথা বলবে না। আর একবার যদি আবির ভাইয়ের সাথে কথা বলো, তাহলে তোমার ভাইয়াকে সবকিছু বলে দিব। ও ভাবি, তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি না আমাকে ভালোবাসো? তুমি ভাইয়াকে বুঝিয়ে বলো না। ভাইয়া যেন আমাকে আর আবির স্যারকে মেনে নেয়। তুমিও তো ভাইয়াকে কতটা ভালোবাসো। তুমি তো ভালোবাসার মূল্য বুঝো। আমি আবির স্যারকে ছাড়া মরে যাব, বাঁচতে পারবো না। তুমি প্লিজ আবির স্যারকে আমার করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। গাধার মতো খাটব তোমার সাথে। চৈতালি, তুমি যেটাকে ভালোবাসা বলছো, এটা তোমার ভালোবাসা না আবেগ। প্রথম কাউকে ভালো লেগেছে তাই তোমার অনুভূতিটা আলাদাভাবে কাজ করছে। তুমি আবির ভাইয়ার আশেপাশে কয়টা দিন যাবে না, দেখবে ঠিক হয়ে যাবে। আমার কথাটা মনে থাকবে তো তোমার? চৈতালি মাথা নাড়িয়ে বোঝালো তার মনে থাকবে। চৈতালির মাথায় হাত বুলিয়ে চৈতালি চলে গেল। তানহা রাতের রান্না করার জন্য রান্নাঘরে গেল। রান্না শেষ করে কোকেয়া বেগমের রুমে আসল। আম্মা, আসব? আসো মা, অনুমতি নেওয়ার কি আছে? আম্মা, কিছু মনে না করলে আপনাকে কিছু কথা বলতে চাই। তুমি কথা বলবে, আমি কি মনে করব মা? মনে যা আছে বলে দাও। আবির ভাইয়া আছে না? হ্যাঁ, তাই কি হয়েছে? চৈতালি আবির ভাইয়ার সাথে রিলেশনে আছে। আবির ভাই আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন একদম উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। চৈতালির জীবন শেষ করে দিবে মা। আপনি দ্রুত চৈতালির বিয়ের ব্যবস্থা করুন, না হলে খারাপ কিছু হয়ে যাবে। চৈতালি আমার বোন হয়। আমি বোন হয়ে নিজের বোনের ক্ষতি করতে পারি না। আবির আমার ভাই হয়েছে তো কি হয়েছে? আমি বোন হয়ে বলছি, আবির ভাই চৈতালির জন্য পারফেক্ট না। আমার কথাগুলো ভেবে দেখবেন, কিছু মনে নিবেন না। জল বেশি দূর গড়ানোর আগেই থামিয়ে দিন। কোকেয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে তানহাকে কিছু বলতে যাবে, তার আগেই চৈতালি বলল, এভাবে আমার নামে মায়ের কাছে বিষ ঢালা হচ্ছে। আমার সাথে থেকে আমার মনের কথা জেনে আমার পেছনেই ছোবল মারলে ভাবি। তানহা চৈতালির কাছে গেল। চৈতালি রেগে ড্রয়িং রুমের কাছে আসল। তানহা চৈতালির পিছু পিছু আসল। চৈতালি, তুমি আমাকে ভুল বুঝছ। তুমি আমার বোন। আমি বোন হয়ে বোনের খারাপ চাইতে পারি না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার নিজের বোন না। নিজের বোন হলে আমার কথা ভাবতে স্বার্থপরের মতো পেছনে থেকে আঘাত করতে না। চৈতালি, আবির ভাইয়া তোমার জন্য পারফেক্ট না। আবির ভাইয়া তোমাকে প্রয়োজনে ব্যবহার করছে। প্রয়োজনে শেষ হলে ছুঁড়ে ফেলে দিবে। চৈতালি, ভাবির সাথে এমন কথা বলছিস কেন? পরের মেয়ের জন্য দরদ উথলে পড়ছে তাই না আম্মু? চৈতালি, নিজের ভাষা সংযত কর। চিৎকার চেঁচামেচি শুনে ইফাদের ঘুম ভেঙে যায়। শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। ঘড়িতে তাকিয়ে দেখল ৮টা বাজে। উঠে দরজা খুলে বাহিরে আসল। আমার ভাষা ঠিকই আছে। ভাবি, তোমার খুব আফসোস হচ্ছে তাই না? আবির স্যারের মতো ছেলে তোমাকে ভালোবাসত, তুমি ফিরিয়ে দিয়েছ। এখন সেই সুন্দর ছেলেটা আমার বর হবে, ভেবেই খুব হিংসা হচ্ছে। ছি, আমি এসব কল্পনাও করতে পারি না। তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছ। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। মাথা আমার খারাপ হয় নাই। খারাপ তো তুমি। তা না হলে বিয়ের দিন তোমার জামাই তোমাকে ছেড়ে চলে যায়। কথার আঘাত সবথেকে বড় আঘাত। চৈতালি কথার আঘাত দিয়ে তানহাকে কাবু করতে চাইল। চৈতালি বুঝে বুঝে তানহার ফুটবল জায়গায় আঘাত করে শুরু করেছে। তানহা রেগে বলল, চৈতালি,
আমি তোমার গুরুজন হই। আওয়াজ নিচু করে আমার সাথে কথা বলবে। যে মেয়ের স্বামী তাকে ভালোবাসে না, দেখতে পারে না, বিয়ের 2 বছর কোনো খোঁজ খবর রাখে না, যে মেয়ে এখনো নিজের স্বামীর মনে জায়গায় পায় নাই, সে মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না। তুমি অন্যের ভালো সহ্য করতে পারো না, সেজন্য তোমার কপালে স্বামীর ভালোবাসা নেই। আবির স্যার আমাকে ভালোবাসছে। তোমার বরের থেকে আমার বর বেশি সুন্দর হবে, এটা তুমি সহ্য করতে পারছো না। ইফাদ এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল। চৈতালির কথা শুনে চিৎকার দিয়ে উঠল। চৈতালি, সাবধান, তুই কার সাথে এভাবে কথা বলছিস? তানহা তোর ভাবি হয়। ভাবির সাথে এটা তোর কেমন ব্যবহার? আজকে যদি তুই বোন না হয়ে আমার ভাই হতি, তাহলে তোকে এখানেই পুঁতে ফেলতাম। কোকিয়া বেগম চৈতালির উত্তরের আশা করলেন। চৈতালির দিকে এগিয়ে গিয়ে কষে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। 2 হাত দিয়ে গাল চেপে ধরে বলল, তুই একটা বাহিরের ছেলের জন্য আমার বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করিস। বেহুদা মেয়ে, তোকে আজ আমি মেরাই ফেলব। বলেই কিছু একটা খুঁজতে লাগল। চৈতালিকে মাটিতে ফেলে মারছে কোকিয়া বেগম। চৈতালি আর্তনাদ শুনে ইফাদ এগিয়ে আসল না। তানহা আসতে চাইলে ইফাদ তাতে বাধা দেয়। মেয়েটা বড্ড বার বেড়েছে, একটু শাস্তির দরকার আছে। চৈতালির মায়ের হাত থেকে বাঁচতে ভাইয়ের পেছনে এসে লুকিয়ে পড়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভইয়া আমাকে বাঁচাও, আম্মু আমাকে মেরে ফেলবে। শাস্তি যদি পেতে হয় তাহলে আমি একা পাব কেন? ভাবিও সমান অপরাধী। ভাবি তো জানত সবকিছু, আগে কেন বলেনি তোমাদের? আমি আবির স্যারকে বিরক্ত করতাম। স্যার আমাকে গার্ডিয়ান নিয়ে যেতে বলেছিল, আমি ভাবিকে নিয়ে গিয়েছিলাম। আবির স্যার আমাকে রুম থেকে বের করে দিয়ে ভাবির সাথে একা কথা বলছে। প্রশ্ন করো ভাবিকে কেন তোমাকে বলে নাই ভাইয়া? ইফাদের দৃষ্টি তানহার দিকে গেল। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইফাদ তানহাকে বলল, আজকাল অনেক কথাই গোপন রাখছ দেখছি। তুমি না চৈতালিকে বোনের মতো ভালোবাসো, তাহলে আগে কেন আমাকে জানাও নাই? ইফাদ, বোনের হয়ে একদম কথা বলবি না। তানহা আমাকে আগেই সাবধান করেছিল, কিন্তু এই মেয়েকে এতটাই বিশ্বাস করতাম যে আমি তানহাকে বিশ্বাস করি নাই। মা, তুমি জানো যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী। চৈতালি, আমি তোমার ভালোর জন্যই চুপ ছিলাম। তুমি না আমাকে বলেছিলে আমি যেন তোমার ভাইয়াকে কিছু না বলি? তুমি বলেছিলে আর কখনো আবির ভাইকে বিরক্ত করবে না। তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, বন্ধুর মতো পাশে ছিলাম। নিজের স্বার্থে আঘাত পড়ল, নিজকে বাঁচাতে আমাকে দোষী বানিয়ে দিল। তুমি কতটা ভালো মেয়ে, নিজের ভাইয়ের হাতে মার খাও, ওই ভাইয়ের সাথে পরের দিন দেখা করতে চলে যাও, কলেজে গিয়ে একা একা এক রমে কথা বলো, না জানি কি কি করেছ। চৈতালি, চিৎকার করে লাভ নেই ভাবি, উচিত কথা সবার গায়ে লাগে। তুই কার সামনে কথা বলছিস ভুলে যাচ্ছিস? আজ মেয়ে বলে বেঁচে যাচ্ছিস, আজ যে কথা বলেছিস দ্বিতীয় দিন তোর মুখে শুনলে নিজের বোন বলে ছেড়ে দিব না। মারতে মারতে মাটিতে ফেলে দিব আম্মার মতো। এই মেয়ের মুখ যেন আমাকে দেখতে না হয়। এই দিন দেখার আগে মরে গেলাম না কেন? কুসন্তান পেটে ধরেছি, মরে যেতে পারিস না তুই। তোর জন্য আমার সুখের সংসারে অশান্তি হচ্ছে, তোর মুখ আমি দেখতে চাই না। ইফাদ, এই মেয়েকে বলে দে, এই মেয়ে যেন আমার মুখের সামনে না আসে। বলেই নিজের রুমে চলে গেল কোকিয়া বেগম। যে অন্যের ভালো সহ্য করতে পারে না, আল্লাহও তার কপালে সুখ রাখে না।
তুমি সবার ভালোবাসা পেয়েছ, কিন্তু তোমার স্বামীর ভালোবাসাই পাওনি। তোমার জীবনটাই তো বৃথা। এই মুখ নিয়ে এত বড় বড় কথা বলো কিভাবে? বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। তানহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে। মানুষের কিছু দুর্বলতা জায়গা থাকে। কেউ যদি সেই ফুটবল জায়গায় আঘাত করে, তার কথার ওপরে একটা কথাও বলা যায় না। অন্য সময় হলে তানহা চৈতালিকে কষে থাপ্পড় বসিয়ে দিত, কিন্তু চৈতালি তার সবথেকে ফুটবল জায়গায় আঘাত করেছে। কি উত্তর দিবে তানহা? পাথরের ন্যায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তানহা। ইফাদ নিজের রুমে চলে গেল। মাথা ঠান্ডা করাটা এখন বেশি জরুরি। রাগের মাথায় যদি তানহাকে উল্টা পাল্টা কিছু বলে দেয়, তানহার থেকে বেশি কষ্ট ইফাদি পাবে ভেবেই নিজের রুমে চলে গেল। 1 ঘন্টার মতো তানহা ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে। কেউ তাকে সান্ত্বনার বাণী শোনাতে আসে নাই। কেউ স্নেহের হাত মাথায় ওপরে রাখে নাই। আমার মনের অবস্থা কেমন, আমার কষ্ট হচ্ছে কি না কেউ জানতে চায় নাই। সবার প্রয়োজনই রয়ে গেলাম, কারো প্রিয়জন হতে পারলাম না। যেখানে আমার কোনো মূল্য নেই, আমার কোনো সম্মান নেই, আমাকে ভালোবাসার মতো কেউ নেই, সেখানে আমি পড়ে পড়ে কথা শুনতে পারবো না। আজ চৈতালি বলছে, কাল আম্মা বলবে, 2 দিন পরে পুরো দুনিয়া বলবে। এভাবে বাঁচতে পারবো না। আমি যেভাবে বেঁচে আছি, এটা কোনো জীবন হতে পারে না। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। চোখের অশ্রুকণাগুলো মুছে নিজের রুমের দিকে গেল তানহা। ইফাদ দুচোখে হাত দিয়ে শুয়ে আছে। তানহা কোনো শব্দ না করে আলমারির ওপর থেকে কালো রঙের ছোট ব্যাগটি পারল। আলমারি থেকে বেছে বেছে তার চাচার দেওয়া জামাকাপড়গুলো গুছিয়ে ব্যাগে তুলছে। মাথায় একদম জেদ চেপে গেছে তানহার। এই রাত করে বেরিয়ে কোথায় যাবে সে জানে না, তবে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। আলমারি থেকে কাপড় বার করছে আর ব্যাগের মধ্যে রাখছে। টুকটাক শব্দে ইফাত চোখ মেলে তাকাল। তানহাকে ব্যাগ গোছাতে দেখে বলল, কি করছো তুমি, ব্যাগ গোছাচ্ছ কেন? তানহা কোনো ওড় দিল না। আরেকটা জামা হাতে নিতেই ইফাত তানহার হাত ধরে ফেলল। তানহা ঝাড়ি দিয়ে নিজের হাত সরিয়ে নিল। ব্যাগের চেইন আটকিয়ে দরজার দিকে এগোতে যাবে। পথ আটকে দাঁড়াল ইফাদ। তীক্ষ্ণ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। তানহার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে ছুঁড়ে ফেলে দিল। আমার প্রশ্নের উত্তর না দিয়ে 1 পা যদি নড়েছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোথায় যাচ্ছিলে? তোমার সাহস তো কম না। একে তো অন্যায় করেছ, আবার কাউকে কিছু না বলেই চলে যাচ্ছ। একটু নরম হয়েছি বলে তোমরা সবাই মিলে সাপের 5 পা দেখেছ। তানহা কোনো ওড় দিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করছে। অধর কামড়ে নিজের কান্না নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালাচ্ছে। অবাধ্য অশ্রুকণা কিছুতেই তানহাকে শক্ত থাকতে দিবে না। দুটো বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। এই মেয়ে কাঁদছ কেন? আমি কি মরে গিয়েছি? এভাবে কান্না করার কি আছে? আমি আর এই বাসায় থাকব না। দয়া করে আমাকে যেতে দিন। এই বাসায় থেকে পড়ে পড়ে কারো কথা শুনতে পারব না। পৃথিবীতে কেউ কারো আপন না। স্বার্থে আঘাত পড়লে সবাই তার আসল রূপ দেখিয়ে দেয়। চৈতালি আজকে প্রমাণ করে দিল, ননদরা কখনো নিজের বোন হতে পারে না। তারা বোনের মতো হয় কিন্তু বোন হয়ে উঠতে পারে না। চৈতালি তো ঠিক কথাই বলেছে। আমার ভাগ্য খারাপ। তা না হলে জন্মের আগে বাবা মারা যায়। জন্মের 6 বছরের মাথায় মা মারা যায়। প্রয়োজন ছাড়া কেউ ভালোবাসেনি। আমি বুঝতে পেরেছি, এই বাড়িতে আমার প্রয়োজন শেষ। আপনি ভালো থাকবেন। আপনার মায়ের খেয়াল রাখবেন। আপনার বোনকে কি করবেন সেটা আপনি ভালো জানেন,
আপনার বোন বড় হয়েছে, নিজের ভালো নিজে বুঝতে শিখেছে। বেঁচে থাকতে তাকে নিয়ে আর কোনো দিন কোনো কথা বলবো না। আজকে আমি তানহা কথা দিলাম, নিজের খেয়াল রাখবেন। আম্মা জোর করে আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছিল। আপনি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন, তাই হয়তো এখনো ভালোবাসতে পারেন নাই। জোর করে সবকিছু পাওয়া গেলেও কখনো ভালোবাসায় পাওয়া যায় না। আমি চলে যাওয়ার পরে নিজের মন মতো মেয়ে দেখে বিয়ে করে নিবেন। একদমই কথাগুলো বলে থামল তানহা। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল কেউ তার কলিজার তীর দিয়ে আঘাত করছে। যাকে ভালোবাসে তাকে আবার বিয়ে করার কথা বলছে। আর ইফাদের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। আর একটু থাকলে শব্দ করেই কেঁদে দিবে তানহা। সে নিজেকে আর ফুটবল প্রমাণ করতে চাইছে না। তানহা উল্টো দিকে ঘুরে ব্যাট তুলতে যাবে, তখনই ইফাদ তার হাত ধরে নিজের বুকে টেনে নেয়। তানহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কোথায় যাবে তুমি? আমি তো আছি। আমাকে একা করে দিয়ে চলে যাবে? আমি কখনো নিজের মুখে বলেছি আমি তোমাকে ভালোবাসি না? তুমি চৈতালির কথা শুনে আমাকে রেখে চলে যাবে? একটা বার আমার কথা ভাবলে না? তুমি জানো না ইফাদ তানহাকে ছাড়া অচল। আমি মানছি আমাদের বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। এর জন্য আমি কখনো তোমাকে দোষারোপ করেছি? তোমাকে কথা শুনেছি, মেরেছি, বকেছি? আমাকে বলো বিয়ে নিয়ে কোনো কথা তোমাকে শুনিয়েছি? আম্মার ওপরে রাগ করে 2 বছর যোগাযোগ রাখি নাই। দেশে এসে নিজের দায়িত্ব ভুলে যাই নাই। যথাসাধ্য তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি। তুমি যতক্ষণ আমার পাশে থাকো তখন আমার অনেক ভালো লাগে, অদ্ভুত শান্তি লাগে। তুমি এমন একটা মেয়ে যাকে ভালো না বেঁচে থাকার উপায় আছে। তুমি জানো না, তোমার জামাইয়ের কোনো কিছু বলতে শরম করে। ইফাদের কথাগুলো মধ্যে কিছু একটা ছিল। তানহা ইফাদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। কোথায় আছে না? মেয়েদের স্বামী হল মেয়েদের আসল সম্পদ। যে মেয়ের স্বামী ভালো, সেই মেয়ের দুনিয়ায় টাই জান্নাত হয়ে ওঠে। শ্বশুর বাড়ির সবাই খারাপ হলেও স্বামী যদি ভালো হয়, তাহলে স্বামীর মুখের দিকে তাকিয়ে মেয়েটি সব রকমের ত্যাগ স্বীকার করতে পারে। মেয়েটি দিন শেষে গর্ব করে বলতে পারে, আমার স্বামী আল্লাহ তায়ালার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর যে মেয়ের স্বামী খারাপ হয় তার পুরো দুনিয়াটাই জাহান্নাম হয়ে ওঠে। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর ভালো হয়ে লাভ নেই, কারণ মেয়েটির স্বামীই খারাপ। সারা জীবনের জন্য বরবাদ হয়ে যায় একটি মেয়ের জীবন। আমি তো আছি কথাটা তানহার বুকে এসে আঘাত করেছে। সে তো একটু ভালোবাসা চেয়েছিল, একটা স্নেহের হাত মাথার ওপরে চেয়েছিল। ইফাদ তানহাকে ভালোবেসে বুঝিয়ে দিল। তানহার ধারণা ভুল। ইফাদও তানহাকে ভালোবাসে। ইফাদের ভালোবাসার কাছে চৈতালি কথাগুলো তুচ্ছ মনে হচ্ছে তানহার। ইফাদের কথাগুলো তড়িৎ গতিতে কাজ করেছে। তানহা ভেতর থেকে অদ্ভুত শান্তি অনুভব করল। কষ পেলে টজরিয়ে ধরে কান্না করে যায়। এমন একটা মানুষই তো তানহা চেয়েছিল। তানহা কান্না করছে, প্রচুর কান্না করছে। এত বছরের দুঃখ কষ্টগুলো চোখের পানির সাথে বিসর্জন দিয়ে দিচ্ছে। ইফাদও কিছু বলছে না। মেয়েটা অসংখ্য চাপা কষ্ট মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। আজকে ইচ্ছেমতো কান্না করে নিক, নিজেকে হালকা লাগবে। শুনো মেয়ে, আজকে যত খুশি কান্না করে নাও। আজকের পরে থেকে কিন্তু আর কখনো কান্না করতে দিব না। ইফাদের কথা শুনে তানহা ইফাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তানহার যদি উপায় থাকত, মানুষটার বুকের মধ্যে গিয়ে লুকিয়ে থাকত। দীর্ঘ সময় নিয়ে কান্না করেছে তানহা। শরীর একদম নেতিয়ে পড়েছে।
শব্দ করে কান্না করার মতো শক্তি আর নেই তানহার। তানহাকে চুপ হয়ে যেতে দেখে ইফাদ দুহাতে তানহার মুখ তুলল, যত্ন সহকারে দুচোখের পানি মুছিয়ে দিল। অনেক কান্না করেছ, আর কান্না করতে হবে না। আর এক ফোঁটা চোখের পানি ফেললে আমার থেকে খারাপ কেউ হবে না, বলেই তানহার কপালে অধর ছুঁয়ে দিল। তানহা একদম নিস্তব্ধ হয়ে গেল। ইফাদ তানহার হাতে ধরে বিছানার কাছে আসল। বিছানায় উঠো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে। তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাদ ধমকে উঠল। তানহা কিছুটা কেঁপে উঠল। ভয় বিছানায় উঠে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ইফাদ তানহার ফোনটা তানহার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফোন, অন্যদিন ফোন ব্যবহার করার জন্য পাগল হয়ে যাও। তানহা ফোন নিয়ে বিছানার কোণে ছুঁড়ে ফেলে দিল। বাবা রে, কি রাগ! আমি কি করেছি? তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? তানহার থেকে কোনো ওর আসল না। ইফাদ দুচোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই। তানহা ঘুমিয়েছে কি না বোঝা দেয়। কপালে হাত রেখে ওপরের দিকে তাকিয়ে আছে ইফাদ। রাগ করে সবাই না খেয়ে শুয়ে পড়েছে। বিষয়টা ভেতর থেকে ইফাদকে খুব করে পোড়াচ্ছে। উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল, রুম থেকে বের হয়ে মায়ের রুমে কাছে আসল। আম্মু ও আম্মু, একটু উঠো না, বলেই দরজা ধাক্কাতে লাগল। কোকিয়া বেগম গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? বাহিরে থেকে বলল, দরজা খুলতে পারবো না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তানহা ঔষধ কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি, একটু খুঁজে দিবে? পায়ের ব্যথা সহ্য করতে পারছি না। ইফাদ শোন, আমি তোর মা, তুই আমাকে জন্ম দিস নাই, আমি তোকে জন্ম দিয়েছি। তুই কি বলতে চাস বা করতে চাস, তোর গলা শুনেই বলে দিতে পারি। তোর পায়ে ব্যথা করলে তুই আমার রুম পর্যন্ত হেঁটে আসতে পারতি না। তাই বলছি, মায়ের সাথে ছলনা করে লাভ নেই। আমি খাবো না। ও আম্মু, প্লিজ বেরিয়ে আসো না। নিজেদের মধ্যে অশান্তি করে লাভ আছে বলো? সবাই না খেয়ে অভিমান করে আছে। বিষয়টা একদম ভালো লাগছে না। না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি না খেয়ে রুহুকে কষ্ট দিচ্ছ। কেয়ামতের দিন তোমার রুহু আল্লাহর কাছে বিচার দিবে। তুই তাকে না খাইয়ে রেখে কষ্ট দিয়েছ। আমি ঠিক করেছি, আমি আবার প্রবাসে চলে যাব। মরে গেলেও ফিরে আসব না। মায়ের মন ছেলের মুখে এমন কথা শুনে ভেতরটা কেঁপে উঠল। উঠে এসে দরজা খুলে দিল। ইফাদ মায়ের দিকে তাকিয়ে আছে। তুমি ড্রয়িং রুমে এসে বসো, আমি খাবার গরম করে চৈতালি আর তানহাকে ডাকছি। কোকিয়া বেগম কোনো কথা বলল না, চুপ করে বসল। ইফাদ খাবার গরম করতে দিয়ে চৈতালি রুমের সামনে আসল। জোরে জোরে চৈতালির দরজা ধাক্কাতে শুরু করল। কিরে চৈতালি, আমার কথা কানে যাচ্ছে না? দরজা খুলতে বলেছি। আমি যদি দরজা ভেঙে ভেতরে যাই, তোর অবস্থা খারাপ করে দিব। 2 মিনিট পরে চৈতালি এসে দরজা খুলে দিল। দুচোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা ভেতর থেকে কষ্ট পাচ্ছে। ইফাদ চৈতালির হাত ধরে বলল, আয় আম্মুর পাশে বসো। খবরদার ও মেয়ে যেন আমার পাশে না বসে। ইফাদ চৈতালিকে মায়ের থেকে দূরত্ব বজায় রেখে বসাল। চৈতালিকে বসিয়ে দিয়ে নিজের রুমে আসল। তানহা মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, তানহা, ঘুমিয়ে গেছ? তানহার থেকে উত্তর না পেয়ে হালকা করে ধাক্কা দিল। তানহা নড়েচড়ে উঠল। ইফাদ তানহার 2 বাহু ধরে টেনে তুলল। দেখি, উঠো, আমার সাথে চলো। তানহাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে ড্রয়িং রুমে আসল। চৈতালি আর তানহা দুজন দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিল।
ইফাদ সব খাবার নিয়ে আসলো। নিজ হাতে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। কেউ খাবার খাচ্ছে। ইফাদ মায়ের মুখে এক লোকমা ভাত খাইয়ে দিল। থাক, তোকে কষ্ট করতে হবে না, আমার নিজের হাত আছে, আমি খেতে পারব। তুই নিজে খেতে বসো, তোর শরীরটা ভালো না, রাতে মনে হয় ঔষধ খাসনি, বলল কোকিয়া বেগম। ইফাদ মাঝেখানে বসেছে, একপাশে চৈতালি আরেক পাশে তানহা। ইফাদ এক লোকমা ভাত চৈতালির মুখের সামনে ধরল। দেখি ঝটপট খেয়ে নে, ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। চৈতালি বিনাবাক্য ভাত মুখে পুরে নিল। ইফাদ এবার এক লোকমা ভাত তানহার মুখের দিকে ধরল। তানহাও খেয়ে নিল। তানহা একবার খেয়ে বলল, আমি নিজে খেয়ে নিতে পারব, কাউকে খাইয়ে দেওয়ার দরকার নেই, বলেই নিজের প্লেটটা নিজের কাছে এগিয়ে নিল। ইফাদ এবার চৈতালির দিকে তাকাল। চৈতালিও সোজাসাপটা উত্তর দিল, আমিও নিজ হাতে খেতে পারব, বলেই নিজের প্লেট নিয়ে খেতে শুরু করল। ইফাদ নিজেও খেতে শুরু করল। সবার পেটে প্রচুর ক্ষুধা, তা সবাইকে দেখেই বোঝা যাচ্ছে। রাগ করে থাকবে, তবুও আগে খেতে আসবে না। সবাই চুপচাপ খেয়ে যে যার মতো রুমে চলে গেল। নিস্তব্ধ রাত, চারদিকে পিনপিনে নীরবতাময় পরিবেশ। তানহা কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কান্না করছে। সবে মাত্র দুচোখের পাতা এক করেছিল, কিন্তু ইফাদ এসে খাবার খেতে নিয়ে চলে গেল। চৈতালির কথাগুলো বারবার মনে পড়ছে, কথাগুলো বুকে এসে আঘাত করছে। দিনের বেলায় নিজেকে শক্ত রাখতে পারলেও রাতের বেলায় দুচোখের পানি বাদ মানতে চায় না। বৃষ্টির মতো অঝরে ঝরে পড়ে। ইফাদ এতক্ষণ সহ্য করতেও আর সহ্য করতে পারল না। তানহাকে নিজের দিকে ঘোরাল। এক হাতে গাল দিয়ে তানহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? তোমাকে কান্না করতে নিষেধ করি নাই, চোখের পানি সব ঝরে ঝরে পড়ছে। কার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি? তানহার থেকে কোনো ওর আসলো না, দৃষ্টি অন্যদিকে রেখেছে। দুচোখ বেয়ে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে। ইফাদ এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত সেই দৃষ্টি! ইফাদের দৃষ্টি তানহার ভেতরে ঝড় তুলে দিয়েছে। অন্যদিকে ঘুরতে চাইলে ইফাদ শক্ত করে তানহাকে ধরে রাখল। তানহা একবার ইফাদের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে নিল। ইফাদ তানহার দুচোখের পাতায় আলতো করে অধর ছুঁয়ে দিল। ইফাদের গরম নিঃশ্বাস তানহার মুখের ওপরে পড়তেই পরম আবেশে দুচোখ বন্ধ করে নিল তানহা। তানহার অধরযুগলগুলো নিয়ে আয়ত্তে করে নিল ইফাদ। তানহার পুরো শরীর কেঁপে উঠল। ইফাদ তা অনুভব করতে পারল। তানহার হাতে ভাঁজে নিজের হাত এক করে দিল। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসতে শুরু করল। দুজনের মাঝে নেই কিঞ্চিত পরিমাণ দূরত্ব। অবশেষে পূর্ণতার রেশ ঘিরে ধরল ইফাদ আর তানহাকে। তাদের ভালোবাসা দেখে স্বয়ং চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। অতঃপর একটি রাত সাক্ষী হল তাদের মধুচন্দ্রিমার। আবির ঘুমোচ্ছিল। হঠাৎ করে কল বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিল। অতিরিক্ত ঘুমের কারণে ঠিকমতো তাকাতেও পারছে না। দুচোখ পিট পিট করে তাকিয়ে আছে। ফোনটা রিসিভ করল। সাথে সাথে ভেসে এলো একটা মেয়ের রাগান্বিত কণ্ঠ। কুত্তার বাচ্চা, তুই কোনো দিন ভালো হবি না। আমি ভেবেছিলাম তোর থেকে দূরে গেলে তুই হয়তো শিক্ষা পেয়ে ঠিক হবি। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো মহান পুরুষ, তোর মনে দয়া মায়া বেশি, তাই এক মনে একটা নারী রাখতেই পারিস না। তোর মনে হাজারো নারীর ভিড়। একটা কথা কি জানিস? পচা জিনিসে মাছি ভনভন করে বেশি। তুই হচ্ছিস সেই পচা জিনিস। আমি বুঝি না, এত সুন্দর সুন্দর মেয়েগুলো
বেছে বেছে পচা জিনিসে হাত দেয় কেন? কালকের মধ্যে তুই যদি আমার সাথে দেখা না করিস, তোর অবস্থা আমি কি করব তুই নিজেও জানিস না। মেয়েটির কণ্ঠে শুনে ধরফরিয়ে উঠে বসল আবির। দুচোখ কচলে ভালো করে নাম্বারটা দেখে নিল। নাম্বারটা দেখে মুখের কোণে হাসির রেখা ফুটে উঠল। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমাকে পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছি। তুমি একবার আমার কাছে ফিরে এসো। আমি একদম তোমার মনের মতো হয়ে চলব। তোর ছলনায় আমি এবার ভুলব না। আল্লাহর কাছে কি যে পাপ করেছিলাম। তোর মতো মানুষের সাথে আমার দেখা হয়েছিল। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি আমাকে আগে কতটা সম্মান করতে, আর আজকে তুই তাগাড়ি করে কথা বলছ। তুই সম্মান করার মতো কোনো কাজটা করেছিস? আমাকে দেখা। তোর সাথে ফালতু কথা বলার আমার সময় নেই। কালকে পার্কে চলে আসবি, আগে যেখানে আমরা দেখা করতাম। তুমি যা বলবে, যখন বলবে আমি তোমার সামনে গিয়ে হাজির হব। তুমি শুধু ফিরে এসো। কখন যেতে হবে আমাকে বলো। আমি 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকব। ওপাশ থেকে কোনো ওর আসলো না। কলটা কেটে দিয়েছে। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। এটা নতুন কিছু না। আবিরের অভ্যাস আছে এসব দেখার। ভেতরটা খুশিতে ভরে উঠেছে। মানসিক অশান্তিটা কেটে গিয়ে ভেতরটা শান্তিময় হয়ে উঠেছে। রাতের প্রহরটা যেন কাটছেই না। আবিরের এখনই ছুটে চলে যেতে ইচ্ছে করছে। বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে। ঘড়ির কাঁটায় 4টা বেজে পার হয়ে গিয়েছে। বিছানায় বসে থরথর করে কাঁপছে তানহা। একটু পর পর হাঁচি দিয়ে উঠছে। মাত্রই ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে এই করুণ দশা তানহার। ইফাত তানহার দিকে তাকিয়ে হাসছে। তানহা বিড়বিড় করে কি জানি বলছে। ইফাদেকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওভাবে তাকিয়ে থেকে কি দেখছেন? তোমাকে আগে কখনো দেখেন নাই। অসম্ভব সুন্দর তুমি। আল্লাহ তাআলা তাহলে আপনাকে সুবুদ্ধি দিয়েছে। এতদিনে বউয়ের ওপরে নজর পড়েছে। অনেক আগেই পড়েছে। সব মিথ্যা কথা, সব সত্যি কথা। ভয় কিছু বলতে পারি নাই। আপনি ভয় পান হাসালেন। ভদ্রলোকের মতো গোসল দিয়ে আসুন। আপনি এখন বেশ সুস্থ আছেন। আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন। ইফাত দ্রুত কম্বলের মধ্যে ঢুকে গেল। তানহা ভ্রু কুঁচকে তাকালো ইফাদের দিকে। আপনি আবার শুয়ে পড়ছেন কেন? নামাজ কি আপনার শ্বশুর পড়বে? আমার শ্বশুর নাই। থাকলে হয়তো পড়তেন। আল্লাহ তোমাকে ধৈর্য দিয়েছে, আরও দিক। আমি অসুস্থ, কাল থেকে নামাজ পড়ব। আজকাল বলে কোনো কথা নেই। নামাজ না পড়লে আপনার সাথে সংসার করব না। উঠুন বলছি। শীতের মধ্যে গোসল করলে আমি মরেই যাব। খালি বাজে কথা। উঠুন বলছি। আমি কি মরে গিয়েছি? ইফাত কম্বলের মধ্যে থেকে দুচোখ বের করে অসহায় দৃষ্টিতে তাকাল। যার অর্থ আজকে নামাজ না পড়লে হয় না। কিন্তু তানহা নামাজের বিষয়ে খুব কঠিন। সে তার স্বামীর সাথে জান্নাতে যেতে চায়। তার স্বামীকে তো আল্লাহর ইবাদত করতেই হবে, যিনি আমাদের রিজিক দান করেন, আমাদের মনের সকল আশা পূর্ণ করে দেন, বিপদে সব সময় স্মরণ করিয়ে দেন। কেউ পাশে না থাকলে উনি সব সময় আমাদের পাশে আছেন। আমরা এত অন্যায় করি, পাপা করি, তবুও উনি আমাদের ক্ষমা করে আমাদের দোয়া কবুল করে নেন। আমরা তাকে খুশি করার জন্য তার ডাকে সাড়া দিতে পারব না। তানহা রেগে বলল, থাকব না আমি আপনার সাথে, যে মানুষ নামাজ পড়ে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলেই বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের কাছে থেকে ছোট ব্যাগটা হাতে নিল।
থাকেন, আপনি আপনার বাসায় চলে গেলাম, আর আসব না। তানহার কথা শুনে ইফাদ দ্রুত উঠে এসে তানহার হাত ধরে বলল, যাচ্ছি যাচ্ছি, এত ভয় দেখানোর কি আছে, ভালোভাবে বললেই তো শুনি। তানহা চোখ গরম করে তাকালো। আপনি যাবেন? ইফাদ অসহায় মুখ করে রুম থেকে বেরিয়ে গেল। তানহা মুচকি হেসে বিছানা উঠে বসল। বিছানায় বসে একা একা হেসে উঠেছে। লজ্জা লতা গাছের মতো মিয়ে যাচ্ছে। দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে থাকল। তারপরে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকল। মনটা কাল থেকে ফোন ফোন করছিল। রাগ করে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। নিজে পড়ে গেলেও এতটা কষ্ট হয়, ফোন পড়ে গেলে যতটা কষ্ট হয়। মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আজানের সুর কানে আসতেই তানহা উঠে দাঁড়াল। ইফাদ চুলগুলো মুছতে মুছতে রুমের ভেতরে প্রবেশ করল। থরথর করে কাঁপছে পুরো শরীর। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? আমার জামাকাপড় এগিয়ে দাও, চুলগুলো মুছিয়ে দাও, স্বামীর সেবা করতে শিখো বউজান। তানহা হেসে ইফাদের জামাকাপড় এগিয়ে দিয়ে ইফাদের হাত থেকে তোয়ালে নিয়ে চুলগুলো মুছে দিতে লাগল। জামাই যদি আমার মন মতো হয়ে চলে, জামাইকে একদম মাথায় করে রাখব, কখনো কষ্ট পেতে দিব না। এবার অজু করে ঝটপট মসজিদে যান। না, আজকে যেতে পারবো না, পায়ে অনেকটাই ব্যথা আছে, আজকে বাসায় পড়ি, কাল থেকে মসজিদে যাব। আপনার মতো চোর আমি দুটো দেখি নাই। তুমি আমাকে চোর বললে, কি চুরি করেছি আমি? আপনি একজন নামাজ চোর, নামাজ পড়তে চান না। এতদিন অসুস্থ ছিলেন, তাই কিছু বলি নাই। এখন আপনি বেশ খানিকটা সুস্থ, প্রতিদিন নামাজ পড়বেন। মানুষের ইচ্ছা শক্তিটাই বড়। অসুস্থ অবস্থায় আপনি শুয়ে থেকে নামাজ পড়তে পারবেন, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আপনার কোনো সমস্যা থাকলে, বিপদ ঘটলে আপনি যে ভাবে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা ঠিক কবুল করে নিবেন। সুস্থ অবস্থায় এসব করার চিন্তা ভাবনা করবেন না। এসব উপায়গুলো যারা অসুস্থ, যাদের অনেক বড় বড় সমস্যা আছে তাদের জন্য। একটা কথাও বলবেন না। অজু করে নামাজ পড়ব দুজন। ইফাদ আর তানহা দুজন অজু করে এসে পাশাপাশি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে তানহার। কোনো এক রাতে স্বপ্ন দেখেছিল, স্বামীর সাথে পাশাপাশি বসে নামাজ পড়বে। আল্লাহ তাআলা তানহার মনের ইচ্ছা পূর্ণ করে দিল। তানহা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। দুজন নামাজ শেষ করে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কি সুন্দর সেই হাসি! দুটি মানুষের হাসির মধ্যে আল্লাহ তাআলার রহমত ঝরে পড়েছে। আপনি ঘুমিয়ে নিন, আমি রান্নার জোগাড় করে আসি। সকালে একবারে এত কাজ করা জুলুম হয়ে যায়। কোথাও যেতে হবে না, তুমিও আমার সাথে ঘুমাবে। মাথাটা এত ব্যথা করছে, আজকে মনে হয় কোরআন শরীফও পড়তে পারবো না। সারারাত ঘুম হয় নাই, তাই এমন হচ্ছে। একটু ঘুমিয়ে নাও, মাথাটা হালকা লাগবে। তাই হয়তো। তানহা জায়নামাজ গুছিয়ে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিছানায় গা এলিয়ে দিতেই সারা রাজ্যের ঘুম এসে তানহার চোখে ধরা দিল। ইফাদ আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ পরে রুমে আসল। তানহা ঘুরিমে বিভোর। তানহার মাথাটা তুলে নিজের বুকে ওপরে রাখল ইফাদ। তানহার কপালে অধর ছুঁয়ে তানহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। ঘড়ির কাঁটায় ৮টা বাজে। তানহা চোখে মেলে নিজেকে ইফাদের বুকে আবিষ্কার করে। ঘড়ির দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠে যায়। দ্রুত উঠে রান্নাঘরে গেল। কোকিয়া বেগম চৈতালি দুজনের রুমের দরজা বন্ধ। তার মানে কেউ উঠে নাই। তানহা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে আসল। রান্নাঘরে এসে অবাক হয়ে গেল।
তানহার অর্ধেক কাজই করা আছে, এখন শুধু রান্না করে নামানো। তানহা ভাবতে শুরু করল কে করেছে তার কাজগুলো। তার শাশুড়ি। তার শাশুড়ি করলে কখনো অর্ধেক কাজ করে না। এত ভেবে কাজ নেই। রান্নায় মন দিল তানহা। 10টার দিকে ঘুড়িম ভাঙে চৈতালির। ফোন হাতে নিয়ে আবিরকে ফোন দিল। আবির চৈতালির ফোন কেটে দিল। চৈতালি আবার ফোন দিল। আবির বিরক্ত হয়ে ফোন তুলল। তুমি আর আমাকে ফোন দিবে না? তোমার ভাবি আমাকে যা ইচ্ছে খুশি বলেছে। তুমি যদি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারো, তাহলে আমার কাছে আসবে, না হলে আসতে পারবে না। কোথায় আসতে হবে বলুন? যেখানে আমরা দেখা করি। 11টায় দেখা করবে আমার সাথে, বলেই আবির কল কেটে দিল। আবির বিষয়টা সিরিয়াসলি নিল না। আবির জানে চৈতালি কখনো তার পরিবারকে কষ্ট দিয়ে আবিরের কাছে আসবে না। কিন্তু আবিরের ভাবনাটা আদৌ কি সঠিক? চলবে।